friends, welcome to MH Education Lab. আমি স্নিগ্ধা। তোমরা অন স্ক্রিন একটা শিডিউল দেখতে পাচ্ছ যেখানে সকাল 8টা থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়, 10টা থেকে ICDS মেন্সের প্রিপারেশন করানো হচ্ছে, সন্ধ্যে 6টার সময় WBCS প্রিলিমস আর মেন্সের ক্লাস হয়ে থাকে, আর 8টার সময় আবার WBCS প্রিলিমস আর মেন্সের ক্লাস হয়। আমার ক্লাস প্রত্যেক সোম আর বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে 8টায় হবে। তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করো, সমস্ত ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। WBCS 2021কে টার্গেট করে বোথ প্রিলিমস আর মেন্সের জন্য একটা কোর্স আনা হয়েছে যেটা হচ্ছে ফাউন্ডেশন কোর্স, যেখানে 1000+ চ্যাপ্টার ওয়াইজ ভিডিওস থাকবে, 400+ চ্যাপ্টার ওয়াইজ ইবুকস থাকবে, 1000+ মক টেস্ট আর 27,000 কোয়েশ্চেন্স। তোমরা তার ভ্যালিডিটি আর ফিজ স্ট্রাকচার অন স্ক্রিন দেখতে পাচ্ছ, আর সমস্তটাই কিন্তু এই MH এডুকেশন ল্যাব অ্যাপে হবে, তাই অবশ্যই এই অ্যাপটিকে ডাউনলোড করে নেবে। WBCS 2021কে টার্গেট করে বোথ প্রিলিমস অ্যান্ড মেন্সের জন্য এই মক টেস্ট কোর্স আনা হয়েছে, যেখানে 1000+ মক টেস্ট, 27,000 কোয়েশ্চেন্স উইথ ফুল এক্সপ্লেনেশন। তোমরা তোমাদের র্যাঙ্ক অ্যানালিসিস করতে পারবে, আর পুরোটাই অ্যাকর্ডিং টু লেটেস্ট প্যাটার্ন করা হয়েছে। আর এখানে কোর্স ফিজ হচ্ছে 249 পার মান্থ। তাহলে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সেডিমেন্টারি সাইকেলস। তাহলে আগের দিন আমরা গ্যাসিয়াস সাইকেল পড়েছিলাম, নাইট্রোজেন আর কার্বন সাইকেল। আজকে আমরা সেডিমেন্টারি সাইকেল পড়বো, সেটা হচ্ছে ফসফরাস সাইকেল অ্যান্ড সালফার সাইকেল। আর ইম্পর্টেন্ট MCQs বায়োজিওকেমিক্যালের অ্যারেঞ্জ করা হয়েছে, যেটা মক টেস্ট 2 হিসাবে কিন্তু এই ক্লাসের পরে থাকবে। তাই আজকের ক্লাসের PDF এর জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেল তোমরা ফলো করতে পারো, আর অবশ্যই আজকের ক্লাসটা শেষ অবধি দেখো। তাহলে দেখে নিই যে সেডিমেন্টারি সাইকেল কাকে বলে। সেডিমেন্টারি সাইকেল ইনক্লুডস দ্য লিচিং অফ মিনারেলস। যেসব খনিজ পদার্থগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে সয়েলের ভেতর থ্রু ওয়াটার লিচ করতে থাকে, মানে ঢুকে যায়, অ্যান্ড সয়েল ফ্রম দ্য আর্থ ক্রাস্ট উইথ সেটেল অ্যাজ আ সেডিমেন্ট অর রক বিফোর দ্য সাইকেল রিপিটস। গ্যাসিয়াস সাইকেলের কী ছিল? গ্যাসিয়াস সাইকেলের মেন রিজার্ভার আমরা দেখেছিলাম যে অ্যাটমসফিয়ার, হাইড্রোস্ফিয়ার, এগুলো হচ্ছে গ্যাসিয়াস সাইকেলের মেন রিজার্ভার ছিল, মানে যেখান থেকে ওই কনস্টিটিউয়েন্টটা বা এলিমেন্টটা বা গ্যাসিয়াস এলিমেন্টটা কিন্তু মানে প্রচুর পরিমাণে থাকবে। বাট এখানে এই সেডিমেন্টারি সাইকেলে কিন্তু এর রিজার্ভার কি হবে? সেডিমেন্টারি সাইকেলের রিজার্ভার হচ্ছে আর্থ ক্রাস্ট অর্থাৎ লিথোস্ফিয়ার। লিথোস্ফিয়ার মানে আর্থ ক্রাস্ট, অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকটা এলিমেন্ট যেগুলো সেডিমেন্টারি সাইকেলের সাথে যুক্ত এইখানে কিন্তু থাকবে। তাহলে সেডিমেন্টারি সাইকেল ভ্যারি ফ্রম ওয়ান এলিমেন্ট টু আনাদার, বাট ইচ সাইকেল কনসিস্ট ফান্ডামেন্টালি অফ সলিউশন ফেজ আর সেডিমেন্ট ফেজ। দুটো ফেজে কিন্তু এই সাইকেলটা কমপ্লিট হবে। আচ্ছা, এই সেডিমেন্টারি সাইকেলের মধ্যে কি কি থাকবে না? ফসফরাস সাইকেল, সালফার সাইকেল, আয়রন সাইকেল আর ক্যালসিয়াম সাইকেল। আমরা যে দুটো নিয়ে আলোচনা করব সেই দুটো হলো ফসফরাস সাইকেল আর সালফার সাইকেল, ঠিক আছে? আর এই সেডিমেন্টারি সাইকেলকে কিন্তু ইমপারফেক্ট সাইকেলও বলা হয়। আগের দিন এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি, ইমপারফেক্ট সাইকেলও বলা হয়। আচ্ছা, সেডিমেন্টারি সাইকেল ভ্যারি ফ্রম ওয়ান এলিমেন্ট টু আনাদার। আর এখানে কি হচ্ছে? প্রত্যেকটা সাইকেলে ফান্ডামেন্টালি দুটো জিনিস থাকবে, একটা সলিউশন ফেজ, একটা সেডিমেন্ট ফেজ। তাহলে ফসফরাস সাইকেল কি? Phosphorus cycle is a biogeochemical process that involves the movement of phosphorus. সেটা কোন কোন জায়গা দিয়ে মুভ করবে না? লিথোস্ফিয়ার দিয়ে, হাইড্রোস্ফিয়ার দিয়ে আর বায়োস্ফিয়ার দিয়ে। Phosphorus is an important element for all living organism. প্রত্যেকটা প্রাণীর জন্য কিন্তু এই ফসফরাসটা ভীষণ ইম্পর্টেন্ট। কেন? Because it forms a significant part of the structural framework. কি না? এই DNA মানে অর্থাৎ ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড আর RNA রাইবোনিউক্লিক অ্যাসিড, এই দুটো জিনিসই কিন্তু এই ফসফরাস দিয়ে তৈরি। যদি আমরা দেখি DNA স্ট্রাকচার, ধরে নাও এটা পেন্টোজ সুগার, তার সাথে কি থাকে না নাইট্রোজেনাস বেস থাকে, আর ঠিক এখানে কি থাকে? ফসফেট গ্রুপ থাকে। বোঝা গেল?
এটা যদি ডিএনএ এর একটা আউটলাইন স্ট্রাকচার, সেখানে কিন্তু এই জায়গাটা কি থাকে না ফসফেট গ্রুপ থাকে। তাহলে ফসফেট ইজ দ্য মেইন কম্পোনেন্ট অফ ডিএনএ অ্যান্ড আরএনএ। তাছাড়াও কিন্তু ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ এটিপি। এটিপিকে কিন্তু এনার্জি কারেন্সি বলা হয়। এটিপি মানে অ্যাডেনোসিন ট্রাইফসফেট, এর মধ্যেও কিন্তু 3টে ফসফেট থাকে। বোঝা গেল? তাহলে ফসফরাস প্লে আ সেন্ট্রাল রোল ইন অ্যাকুয়াটিক ইকোসিস্টেম অ্যান্ড ওয়াটার কোয়ালিটি। তাহলে phosphorus play a central role in aquatic ecosystem and water quality. Phosphorus occur in large amount as a mineral in phosphate rock and enter the cycle from erosion. Erosion এর ফলে কিন্তু এটা সাইকেলে এন্টার করে and mining activities. The main storage of phosphorus is in earth crust. তাহলে phosphorus এর main storage কি না earth crust. Now on land phosphorus is usually found in the form of phosphate. তাহলে আমরা কিন্তু ল্যান্ডে ইন দ্য ফর্ম অফ ফসফেট আমরা ফসফরাসকে পেয়ে থাকি। নাও দিস ইজ দ্য নিউট্রিয়েন্ট কনসিডার্ড টু বি মেইন কজ অফ এক্সেসিভ গ্রোথ অফ রুটেড, অর্থাৎ যা রুট থাকবে অ্যান্ড ফ্রি ফ্লোটিং মাইক্রোস্কোপিক প্লান্ট দ্যাট ইজ ফাইটোপ্ল্যাঙ্কটন। বোঝা গেল? তার মানে এটাই হচ্ছে মানে এই নিউট্রিয়েন্টের জন্য ফসফরাস ইজ আ কাইন্ড অফ নিউট্রিয়েন্ট অ্যান্ড দিস ইজ আ নিউট্রিয়েন্ট সাইকেল। তাহলে এই নিউট্রিয়েন্টটার জন্যে কিন্তু কি হবে না এক্সেসিভ গ্রোথ হবে কিছু ফাইটোপ্ল্যাঙ্কটনসের। ফাইটোপ্ল্যাঙ্কটনস মানে কি, যেগুলো মাইক্রোস্কোপিকও হতে পারে বা এর থেকে বড় হতে পারে। মানে প্ল্যাঙ্কটনস কথাটির অর্থ হলো দ্য অর্গানিজমস হুইচ আর প্রেজেন্ট ইন বোথ মেরিন অ্যান্ড ফ্রেশ ওয়াটার। যেসব প্রাণীগুলো থাকে এই বোথ মেরিন অ্যান্ড ফ্রেশ ওয়াটারে তাদেরকে প্ল্যাঙ্কটনস বলে। তাহলে এই ফাইটোপ্ল্যাঙ্কটন মানে কি, যারা কি ফটোসিনথেসিস করতে পারবে, মানে প্লান্টস রিলেটেড। ঠিক আছে, প্ল্যাঙ্কটনসে দুটো ভাগ, একটা ফাইটোপ্ল্যাঙ্কটন প্ল্যাঙ্কটনস একটা ফাইটোপ্ল্যাঙ্কটন আর একটা কি জু প্ল্যাঙ্কটন। তাহলে প্ল্যাঙ্কটন দু রকমের হয়, একটা হচ্ছে ফাইটো আর একটা হচ্ছে জু প্ল্যাঙ্কটন। তাহলে এই ফাইটোপ্ল্যাঙ্কটন অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় যদি ওই জলে মানে কোনো লেক বা পন্ড ধরে নাও, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে যদি ফসফরাস বেড়ে যায় জলে, তাহলে কিন্তু এই ফাইটোপ্ল্যাঙ্কটনও প্রচুর পরিমাণে বেড়ে যায় ইন লেকস অ্যান্ড উইচ লিডস টু ইউট্রোফিকেশন। ইউট্রোফিকেশন কি, ইট ইজ অ্যান ইনক্রিজ ইন দ্য কনসেন্ট্রেশন অফ ফসফরাস হতে পারে, নাইট্রোজেন হতে পারে ইন দ্য অ্যাকুয়াটিক বডি। আর সেখানে তার ফলে কি হবে, প্রচুর পরিমাণে অ্যালগি বেড়ে যাবে, মানে অ্যালগাল যে ব্লুম হয় সেটা প্রচুর পরিমাণে বেড়ে যাবে, যার ফলে যে বাকি যেসব ওয়াটারের মধ্যে বা ওয়াটার বডির মধ্যে যেসব বাকি প্রাণীগুলো থাকবে, যেরকম ফিশেস থাকতে পারে বা আরও যেসব অ্যাকুয়াটিক অর্গানিজমগুলো থাকবে, তারা কিন্তু মারা যাবে ডিউ টু ল্যাক অফ অক্সিজেন। বোঝা গেল কথাটা? তাহলে ফসফরাস সাইকেল ইজ আ ভেরি স্লো প্রসেস, মানে এটা কিন্তু খুব র্যাপিডলি হয় না যেরকম গ্যাসের সাইকেল হয়ে থাকে। সিন্স ফসফরাস অ্যান্ড ফসফরাস কন্টেনিং কম্পাউন্ডস আর প্রেজেন্ট অনলি অন ল্যান্ড, অ্যাটমসফিয়ার প্লে নো সিগনিফিকেন্ট রোল ইন দ্য ফসফরাস সাইকেল। তাহলে ফসফরাস সাইকেলের স্টেপসগুলো দেখে নিই। weathering, absorption by plants, absorption by animals and return to the environment through decomposition. এবার ইন ডিটেলসে দেখে নিই যে কি কি আছে। weathering এ কি হয় না ফসফরাস ইজ ফাউন্ড ইন দ্য রক ইন অ্যাবান্ডেন্স। প্রচুর পরিমাণে কিন্তু ফসফরাস রক অর্থাৎ পাথরে থাকে। দ্যাট ইজ ওয়াই ফসফরাস সাইকেল স্টার্টস ইন দ্য আর্থ ক্রাস্ট। সেই জন্য কিন্তু ফসফরাস সাইকেলটা স্টার্ট কোথা থেকে হচ্ছে, আর্থ ক্রাস্ট থেকে। ফসফেট যেসব সল্টসগুলো আছে দে আর ব্রোকেন ডাউন ফ্রম দ্য রকস থ্রু ওয়েদারিং। ধীরে ধীরে কিন্তু ওয়েদারিং প্রসেসের থ্রু দিয়ে এগুলো ভেঙে যাচ্ছে। নাও দিস সল্টস আর ওয়াশড অ্যাওয়ে ইনটু গ্রাউন্ড, আর এই সল্টসগুলো কিন্তু ওয়াশ হয়ে গ্রাউন্ডে যাচ্ছে where they mix with the soil। তাহলে ওয়েদারিং প্রসেসটা আমরা দেখতে পারলাম, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে রক্সে কিন্তু ফসফরাস থাকে, সেই রক্সগুলো আর সেই জন্য ফসফরাস সাইকেল কিন্তু স্টার্ট হচ্ছে আর্থ ক্রাস্ট থেকে। আর ফসফরাস সল্টস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে ভেঙে যাচ্ছে, মিনস ইট ইজ ব্রোকেন ডাউন ফ্রম দ্য রক্স, আর সেইগুলো গিয়ে কিন্তু মিশছে সয়েলের সাথে। তাহলে অ্যাবজর্পশন ইন প্লান্টস কি হচ্ছে, দ্য ফসফেট সল্টস ডিজলভ ইন ওয়াটার আর অ্যাবজর্বড বাই প্লান্টস। তাহলে প্রডিউসার অর্থাৎ প্লান্টসরা এগুলোকে কি করছে, অ্যাবজর্ব করছে
Now however the amount of phosphorus present in soil is very less, কিন্তু সয়েলে যে পরিমাণ ফসফরাস থাকে সেটা কিন্তু প্রচুর কম পার্সেন্টেজ। The aquatic plants absorb inorganic phosphate. Aquatic plants যেসব প্লান্টস জলে রয়েছে সেগুলো কিন্তু inorganic phosphate তারা কোথা থেকে এগুলো অ্যাবজর্ব করছে না, ফ্রম দ্য লোয়ার লেয়ার অফ দ্য ওয়াটার বডি, মানে ওয়াটার বডির একদম লোয়ার লেয়ার থেকে কিন্তু তারা এই inorganic phosphorus অ্যাবজর্ব করে। Now since the phosphate salt do not dissolve in water properly, they affect the plant growth in aquatic ecosystem. যেহেতু এটা পুরোপুরিভাবে কিন্তু মিশতে পারে না, ডিসলভ হতে পারে না, সেই জন্য কিন্তু এটা অ্যাফেক্টেড হয়, সেই জন্য কিন্তু প্লান্ট গ্রোথ এখানে ভীষণভাবে অ্যাফেক্টেড হয়, আর যেটা বললাম যার ফলে কিন্তু ইউট্রোফিকেশন হয়ে থাকে। Absorption by animals. So the animal absorb phosphorus from the plants or by consuming the plant eating animals, তাহলে এইভাবে কনজিউমাররা পাচ্ছে, মানে অ্যানিমালসরা পাচ্ছে phosphorus. The rate of phosphorus cycle is faster in plants and animals as compared to rock. আচ্ছা তাহলে দেখে নিই যে রিটার্ন অফ ফসফরাস ব্যাক টু ইকোসিস্টেম। তাহলে when the plant and animal die, যখন এই প্লান্ট অ্যানিমাল যারা অ্যাবজর্ব করেছিল ফসফরাসকে, ধীরে ধীরে কি হচ্ছে তারা মরে যাওয়ার পর ডিকম্পোজ হচ্ছে, মিন্স দে আর ডিকম্পোজড বাই দ্য মাইক্রোঅর্গানিজম। নাও ডিউরিং দিস প্রসেস inorganic form of the phosphorus converted to inorganic form which is again recycled to soil and water. তাহলে soil and water will end up in sediment, নিচে জলের নিচে sediment তৈরি করবে, and rocks which will again release phosphorus by weathering, and thus the phosphorus cycle starts over. বোঝা গেল? এটাই হচ্ছে ফসফরাস সাইকেলের চারটে স্টেপ। আচ্ছা ডায়াগ্রামটা দেখে নিই। তাহলে ডায়াগ্রামে দেখতে পাচ্ছ যে ফসফেট ইন দ্য সয়েল, তাহলে কিসের থ্রু দিয়ে এসছে না, ওয়েদারিং অফ ফসফেট ফ্রম দ্য রকস। ঠিক আছে, এই যে এখান থেকে এটাকে কে অ্যাবজর্ব করছে, প্লান্টস, অ্যাবজর্পশন বাই দ্য প্লান্টস। তারপরে সেটাকে কে অ্যাবজর্ব করছে, অ্যানিমালস। আবার এটা অ্যানিমালসটা মারা যাওয়ার পর কি হচ্ছে, ডিকম্পোজার্স মাইক্রোঅর্গানিজমের থ্রু দিয়ে সেটা সয়েলের সাথে মিশছে, আবার সেই সেম প্রসেসটা চলছে। তার মানে এটা হচ্ছে ফসফরাস সাইকেল ইন দ্য সয়েল। ওকে, আর এখানটা কি হচ্ছে, ফসফরাস সাইকেল ইন দ্য ওয়াটার। এখানে এই ফসফেটটাই মানে ফসফেট ইন দ্য সয়েল ধীরে ধীরে লিচ করছে। এখানে কি হচ্ছে, ফসফেট ইন সলিউশন, ধীরে ধীরে দেখো ডেট্রিটা সেটলিং, নিচের দিকে সেটেল হচ্ছে সেডিমেন্টেশনের থ্রুতে নিউ রক তৈরি হচ্ছে। আবার এটা সাইকেলে কখন ফিরবে না, যখন জিওলজিক্যাল আপলিফটিং হবে। হোয়াট ডু ইউ মিন বাই জিওলজিক্যাল আপলিফটিং? এটার মানেটা কি, জিওলজিক্যাল আপলিফটিং মানে ধরো ভলক্যানিক ইরাপশন হলো, বোঝা গেল? তাহলে ভলক্যানিক ইরাপশনের থ্রুতে যদি এটা আবার ফিরে আসে, কিংবা আবার কি হবে, এখানে থ্রুতে ওয়েদারিং অফ দ্য ফসফেট ফ্রম দ্য রকস ধীরে ধীরে, আবার রেনের থ্রুতেও কিন্তু ফসফেট কি হচ্ছে না, ওয়াটারের সাথে মিশছে, এই যে রান অফ। বোঝা গেল? এটা হচ্ছে একটা ওভারঅল সাইকেল যেখানে ফসফেট ইন সয়েল আর ফসফেট ইন দ্য সলিউশন দুটো আলাদা করে বোঝানো হয়েছে। আর এটা কিভাবে হচ্ছে পুরো সাইকেলটা, পুরো ইন ডিটেলস তোমরা ডায়াগ্রামটা ভালো করে দেখলেই বুঝতে পারবে। নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে সালফার সাইকেল। তাহলে নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে সালফার সাইকেল। এখানে কি হচ্ছে, দ্য সালফার রিজার্ভার ইজ ইন দ্য সয়েল। তাহলে সালফারের যে রিজার্ভারটা কোথায় আছে, সেটা আছে সয়েলে, অ্যান্ড সেডিমেন্টস where it is logged in organic form. Organic form কি কি সালফারের, কোল, অয়েল, পিট, and inorganic deposits কোনগুলো, পাইরাইটস রক বা সালফার রক, in the form of sulfates, sulfides and organic sulfur. তাহলে অর্থাৎ এখানে বলা হয়েছে যে সালফার যে রিজার্ভারটা, যেরকম ফসফরাস রিজার্ভার আমরা দেখেছিলাম আর্থ ক্রাস্ট, এখানেও কিন্তু এটা সয়েল বা সেডিমেন্টে রয়েছে, যেখানে কিছুটা অর্গানিক আর কিছুটা ইনঅর্গানিক ডিপোজিট। অর্গানিক যদি হয় তাহলে সেটা কোল হবে, অয়েল হবে, পিট হবে, ইনঅর্গানিক যদি হয় তাহলে সেটা পাইরাইট হবে বা সালফার হবে, ইন দ্য ফর্ম অফ সালফেট, সালফাইড বা অর্গানিক সালফারে তারা ডিপোজিট হয়েছে। নাও ইট ইজ রিলিজড বাই ওয়েদারিং অফ রকস। এটা কিভাবে রিলিজ হবে, এটাও সেম, ওয়েদারিং অফ রকস, erosional runoff and decomposition of organic matter, and is carried to terrestrial and aquatic ecosystem in salt solution. এটাও সলিউশন ফেজে আসবে। The sulfur cycle is mostly sedimentary except two of its compound. Mostly কিন্তু আমরা এই সালফার সাইকেলটা সেডিমেন্টারি টাইপই দেখব, কিন্তু except the two things,
সেই এক্সেপ্ট যে দুটো কম্পাউন্ড সেগুলো কি কি, হাইড্রোজেন সালফাইড H2S and sulfur dioxide SO2 which add gaseous component to the atmosphere। তাহলে ওভারঅল যেটা দেখলাম যে এখানে রিজার্ভার কি সালফারের, নেক্সট এটা কিভাবে রিলিজ হচ্ছে না ওয়েদারিং অফ রকস অ্যান্ড ইরোশনাল রান অফ, আর মোস্টলি এটা কিন্তু সেডিমেন্টারি টাইপ, কিন্তু দুটো কম্পাউন্ড সালফারের, একটা হাইড্রোজেন সালফাইড আর একটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড, এখানে কিন্তু এগুলো গ্যাসিয়াস কম্পোনেন্ট হিসাবে থাকবে। নেক্সট এবার প্রসেসটা দেখি, সালফার সাইকেলের প্রসেসগুলো। ফার্স্ট হচ্ছে দ্য সালফার ইজ রিলিজড বাই ওয়েদারিং অফ রকস, তাহলে ওয়েদারিং প্রসেস ফার্স্ট স্টেপ। সালফার কামস ইন কন্ট্যাক্ট উইথ এয়ার অ্যান্ড ইজ কনভার্টেড টু সালফেট, তাহলে সালফার থেকে সালফেট কখন হয়, যখন ওটা এয়ারের কন্ট্যাক্টে আসে। সালফেট আর টেকেন বাই প্লান্টস and microbes and are converted into organic form. The organic form of sulfur is then consumed by animals through their food, আর এই অর্গানিক ফর্মটা কিন্তু এই অ্যানিমালসরা কনজিউম করে তাদের খাদ্যের দ্বারা, and the sulfur moves in the food chain, তাহলে ধীরে ধীরে সালফারটা ফুড চেনের মধ্যে এন্টার করলো। Now when the animal die, some of the sulfur is released by decomposition while some enter the tissue of microbes, তাহলে যখন অ্যানিমালটা মারা যাচ্ছে তখন কিছু সালফার রিলিজ হচ্ছে বাই ডিকম্পোজিশন প্রসেস while some enter the tissue of the microbes। এর ফলে কি হচ্ছে, there are several natural sources such as volcanic eruptions, evaporation of water, breakdown of organic matter in swamps, these release sulfur directly into the atmosphere, তাহলে এই সব কারণে কিন্তু ডিরেক্টলি সালফারটা অ্যাটমসফিয়ারে রিলিজ হতে পারে, and this sulfur falls on the earth in the form of rain, তাহলে এই যে সালফারটা এটা কিন্তু আর্থে পড়ে কিসের থ্রু দিয়ে, না রেনের থ্রু দিয়ে। তাহলে ফার্স্টে ওয়েদারিং অফ রকস হচ্ছে, সেই সালফারটা এয়ারের সাথে মিশছে, কনভার্ট হচ্ছে কিসে, সালফেটে, সেই সালফেটটা প্লান্টস বা মাইক্রোবস দ্বারা অ্যাবজর্ব করছে, কনভার্ট করছে অর্গানিক ফর্মে, আর সেই অর্গানিক ফর্মটা কিন্তু কনজিউম করছে কারা, অ্যানিমালসরা থ্রু দেয়ার ফুড, আর সেটা কিন্তু তখন ফুড চেনে এন্টার করছে। তাহলে অ্যানিমালসরা মারা যাওয়ার পর সেই সালফারটা রিলিজ হচ্ছে থ্রু ডিকম্পোজিশন সয়েলে, আর কিছু এন্টার করছে মাইক্রোবসের টিস্যুজে। তারপরে কি হচ্ছে, এই ন্যাচারাল সোর্সের থ্রু দিয়ে এই ভলক্যানিক ইরাপশন বলো, ইভাপোরেশন বা ব্রেকডাউন অফ অর্গানিক ম্যাটার, এইসবের থ্রু দিয়ে কিন্তু সালফারটা রিলিজ করছে কোথায়, ডিরেক্টলি টু দ্য অ্যাটমসফিয়ার, and this sulfur falls on earth with the rainfall। বোঝা গেল? তাহলে এই ডায়াগ্রামটায় দেখো যে ইয়েলো বক্সগুলো আছে সেগুলো হচ্ছে রিজার্ভার, ঠিক আছে। রিজার্ভারে কি কি আছে, সালফার ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার, যেটা কিসের থ্রু দিয়ে ইয়ে হচ্ছে, অ্যাসিড রেনের থ্রু দিয়ে কিন্তু সয়েলে আসছে। সালফার ইন সয়েল, রক অ্যান্ড ফসিল ফুয়েলস, সেটা দেখতে পাচ্ছ, সেটা মাইনিং বা এক্সট্রাকশনের থ্রু দিয়ে, বার্নিং কোল, স্মেল্টিং, এগুলো হচ্ছে প্রসেসেস। রিফাইনিং ফসিল ফুয়েলসের থ্রু দিয়ে অ্যাটমসফিয়ারে যাচ্ছে। এই যে সালফার ইন প্লান্ট বা প্রডিউসার, ডিকে হয়ে আবার সেই রকস অ্যান্ড ফসিলস হচ্ছে, এটা প্লান্টসরা আপটেক করছে, প্লান্টসের থেকে অ্যানিমালসরা পাচ্ছে, আবার তারা ডিকে হয়ে কিন্তু সেই সেম প্রসেসে ফিরে আসছে। তাহলে এটা একটা ওভারঅল সালফার সাইকেল। তোমরা দেখতে পারবে এখানে রিজার্ভার কোনগুলো বা কোন পাথওয়েতে মিনস পাথওয়ে এফেক্টেড বাই দ্য হিউম্যানস, আর কোনগুলো ন্যাচারাল পাথওয়ে, এখানে সেটা বোঝানো আছে। তাহলে আশা করি এই দুটো যে সাইকেল পড়ানো হলো সেই দুটো ক্লিয়ার হয়েছে। এবার আমরা মক টেস্ট 2 স্টার্ট করব, টপিক বায়োজিওকেমিক্যাল সাইকেলস, যেটা প্রিভিয়াস ক্লাসে ছিল, সেখান থেকেও কোয়েশ্চেন্স থাকবে, আর এই ক্লাস থেকেও কয়েকটা কোয়েশ্চেন্স থাকবে। কোয়েশ্চেনটা পড়ার পর আমি কিছুক্ষণ একটু দাঁড়াবো, তোমরা আনসারগুলো সেই সময় দিও, তারপর আমি আনসারটা স্ক্রিনে দেখাবো। তাহলে চলো টেস্টটা স্টার্ট করা যাক। তাহলে আজকের ফার্স্ট কোয়েশ্চেন দেখে নিই। With reference to nutrient cycling, consider the following statement. Number 1, the amount of nutrients such as carbon, nitrogen, phosphorus, calcium present in the soil at a given time is referred to as standing state. Another name of nutrient cycling is biogeochemical cycle. Nutrient cycles are of two types, gaseous and sedimentary. Which of the statement given above is or are correct? তোমাদের বলতে হবে যে এখানে কোন স্টেটমেন্টটা কারেক্ট। অপশন এ 1 and 2 only, অপশন বি 2 and 3 only, অপশন সি 1 and 3 only, and অপশন ডি 1, 2 and 3, তিনটে।
একটু টাইম দিচ্ছি, তোমরা নিজেরা আনসার করার চেষ্টা করো। তাহলে আনসারটা দেখিনি আমরা, আনসারটা কি হবে? অপশন ডি। তাহলে অপশন ডি হচ্ছে এর আনসার। তাহলে কেন? কারণ এই যে স্ট্যান্ডিং স্টেট, এটা একটা টার্ম। তাহলে স্ট্যান্ডিং স্টেট কথাটির অর্থ হলো দ্য অ্যামাউন্ট অফ নিউট্রিয়েন্ট, মানে যে নিউট্রিয়েন্টটা রয়েছে তার অ্যামাউন্টটা, সেটা কার্বন হোক, অক্সিজেন হোক, ফসফরাস হোক, ক্যালসিয়াম হোক, যেটা সয়েলে রয়েছে অ্যাট আ গিভেন টাইম। তাহলে একটা সয়েলের মধ্যে যে নিউট্রিয়েন্ট আছে অ্যাট আ গিভেন টাইম, সেটাকে কিন্তু বলা হচ্ছে স্ট্যান্ডিং স্টেট। অর্থাৎ দ্য অ্যামাউন্ট অফ নিউট্রিয়েন্ট, সেটা কিন্তু কার্বনও হতে পারে, নাইট্রোজেনও হতে পারে, ফসফরাসও হতে পারে, ক্যালসিয়ামও হতে পারে, একটা পার্টিকুলার সময় সেটাকে বলা হয় স্ট্যান্ডিং স্টেট। হ্যাঁ, এটা ঠিক। Another name of nutrient cycling is called biogeochemical cycle, এটাও ঠিক। আর এই নিউট্রিয়েন্ট সাইক্লিং আর অফ টু টাইপস, হ্যাঁ আমরা দেখেছি, গ্যাসিয়াস আর সেডিমেন্টারি। তাহলে এটার অপশন আনসার হয়ে যাবে কারেক্ট অপশন, অপশন ডি। নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। তাহলে কোয়েশ্চেন 2টা দেখে নিই। which of the following is a part of biogeochemical cycle? 1 হচ্ছে সয়েল, 2 হচ্ছে প্লান্টস, 3 হচ্ছে অ্যাটমসফিয়ার, 4 হচ্ছে ওশান। সিলেক্ট দ্য কারেক্ট আনসার ইউজিং দ্য কোড গিভেন বিলো। অপশন এ বলছে 1 2 and 3 only, অপশন বি বলছে 1 3 and 4 only, অপশন সি বলছে 2 3 and 4 only, আর অপশন ডি বলছে 1 2 3 and 4। কি হবে তোমরা চেষ্টা করো। তাহলে এর কারেক্ট আনসার হবে অপশন ডি, 1 2 3 4। এই চারটেই কিন্তু বায়োজিওকেমিক্যাল সাইকেলের পার্ট। সয়েল অর্থাৎ লিথোস্ফিয়ার, প্লান্টস, অ্যাটমসফিয়ার, ওশান, এই চারটেই কিন্তু বায়োজিওকেমিক্যালের পার্ট। সেই জন্য কারেক্ট অপশন হবে অপশন ডি। তাহলে কোয়েশ্চেন নাম্বার 3, conversion of ammonia to nitrite and then to nitrates is called option A ammonification, option B denitrification, option C assimilation, option D nitrification। কারেক্ট অপশন কি হবে? কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশনেই কিন্তু অ্যামোনিয়া থেকে নাইট্রাইট হয়, আর ঠিক নাইট্রাইট থেকে নাইট্রেট হয় থ্রু সার্টেন ব্যাকটেরিয়া, যেটা আগের দিন আমরা ক্লাসে করিয়েছিলাম। নেক্সট question 4, with reference to phosphorus cycling, consider the following statement. The natural reservoir of phosphorus is atmosphere which contain phosphorus in the form of phosphate. Number 2 বলছে herbivorous and other animal obtain phosphorus from plants. আর 3 বলছে unlike carbon cycle there is no respiratory release of phosphorus into atmosphere. Which of the statement given above is or are correct? Option A হচ্ছে 1 and 2 only, option B 2 and 3 only, option C 1 and 3 only, and option D 1 and 2 and 3। তিনটে, তার মধ্যে কারেক্ট অপশন কি হবে? কারেক্ট অপশন হয়ে যাবে আনসার বি, মিন্স অপশন বি, দ্যাট ইজ 2 and 3, কারণ এটা কিন্তু ভুল। ঠিক আছে, হার্বিভোরাস অ্যান্ড আদার অ্যানিমালস অবটেন ফসফরাস ফ্রম প্লান্টস, এটা ঠিক। আর আনলাইক কার্বন সাইকেল দের ইজ নো, সত্যি তো ফসফরাস রিলিজ কিন্তু হয় না, নো ফসফরাস ইজ রিলিজড ইনটু দ্য অ্যাটমসফিয়ার, এই দুটোই কিন্তু কারেক্ট। এবার দেখে নিই কোয়েশ্চেন নাম্বার 5, কনসিডার দ্য ফলোইং। 1 বলছে photosynthesis, 2 respiration, decay of organic matter and volcanic action. Now which of the above add carbon dioxide to the carbon cycle on earth? কোনটা এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড অ্যাড করে কার্বন সাইকেলে অন দ্য আর্থ, পৃথিবীতে? সো অপশন এ হচ্ছে 1 and 4 only, অপশন বি হচ্ছে 2 and 3 only, অপশন সি হচ্ছে 2 3 and 4 only, and অপশন ডি হচ্ছে 1 2 and 3 and 4, চারটে। তাহলে কি হবে? তাহলে এটা কারেক্ট অপশন কি হবে? কারেক্ট অপশন হবে অপশন সি। তাহলে এইটা, তাহলে 2 রেসপিরেশন অ্যাড করে কার্বন ডাইঅক্সাইড টু দ্য কার্বন সাইকেল। নেক্সট হচ্ছে 3 হচ্ছে ডিকে অফ অর্গানিক ম্যাটার ডিকে হওয়ার পর সেটা কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে। আর 4 হচ্ছে ভলক্যানিক অ্যাকশনের থ্রু দিয়ে কিন্তু কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়। শুধুমাত্র ফটোসিনথেসিসে কিন্তু কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয় না, কি রিলিজ হয়? অক্সিজেন। বোঝা গেল?
নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, দ্য ফলোইং ইজ এ সেডিমেন্টারি সাইকেল। এই চারটের মধ্যে অপশন এ বলছে ফসফরাস সাইকেল, বি বলছে N2 সাইকেল, সি বলছে কার্বন সাইকেল মানে নাইট্রোজেন সাইকেল অপশন বি, অ্যান্ড অপশন সি হচ্ছে কার্বন সাইকেল, অপশন ডি হচ্ছে অক্সিজেন সাইকেল। এই চারটের মধ্যে কোনটা সেডিমেন্টারি সাইকেল? আনসার করো। তাহলে এই চারটের মধ্যে সেডিমেন্টারি সাইকেল হবে অপশন এ, কারণ আমরা এখনই পড়লাম যে ফসফরাস কিন্তু সেডিমেন্টারি সাইকেল, বাকিগুলো কিন্তু গ্যাসিয়াস সাইকেল। Question 7. Once the bacteria have fixed nitrogen, it can be taken up by plants and animals. একবার নাইট্রোজেন ফিক্সেশন হয়ে গেলে প্লান্টস এন্ড অ্যানিমালস কিন্তু ইজিলি সেই নাইট্রোজেনটাকে অ্যাবজর্ব করতে পারে, কিন্তু অ্যাবজর্ব করার পর তারা তাদের বডিতে কি প্রোডাকশন করে? অপশন এ নাইট্রোজেন অক্সাইডস, অপশন বি কার্বোহাইড্রেটস, অপশন সি প্রোটিন, না অপশন ডি এনার্জি। এটার আনসার কি হবে? এটার আনসার হবে আনসার অপশন সি, দ্যাট ইজ প্রোটিন তৈরি করে, কারণ কি নাইট্রোজেন ইজ দ্য মেইন কনস্টিটিউয়েন্ট অফ প্রোটিন। ঠিক আছে। Question 8. In the phosphorus cycle, phosphorus became available by weathering of rock first to, তাহলে ফসফরাস সাইকেলে এই ফসফরাসটা ওয়েদারিং এর পর মিনস যখন ওয়েদারিং হয় রকগুলো ভেঙে ভেঙে সয়েলের সাথে মেশে, তো এই ওয়েদারিং এর পর ফার্স্ট কারা পাবে এই ফসফরাসটা? কাদের কাছে অ্যাভেলেবল? নাম্বার এ কনজিউমার, নাম্বার বি ডিকম্পোজার, নাম্বার সি প্রডিউসার, না নাম্বার ডি অল অফ দিস। এটার আনসার হবে অপশন বি ডিকম্পোজার্স। তাহলে ফসফরাস সাইকেলে ফসফরাস যখন অ্যাভেলেবল হয় বাই দ্য ওয়েদারিং অফ রকস, ফার্স্ট যারা এটা পায় তারা হচ্ছে ইট ইজ অ্যাভেলেবল টু ডিকম্পোজার্স। নাম্বার 9, নাইট্রোজেন অ্যাকাউন্টস নিয়ারলি 79% অফ দ্য এয়ারে মানে অ্যাটমসফিয়ারে নাইট্রোজেন কিন্তু 79%, তা সত্ত্বেও স্টিল নাইট্রোজেন ইজ দ্য মোস্ট লিমিটিং নিউট্রিয়েন্ট ফর প্লান্ট গ্রোথ বিকজ, কেন তাও কিন্তু এটা একটা লিমিটিং নিউট্রিয়েন্ট? অপশন এ বলছে নাইট্রোজেন ক্যান নট বি ডিরেক্টলি ইউটিলাইজড বাই দ্য প্লান্ট ডিরেক্টলি এটাকে ইউটিলাইজ করতে পারবে না। অপশন বি বলছে হাই এনার্জি ইজ রিকোয়ার্ড টু ব্রেক দ্য ট্রিপল বন্ড, এই N2 তে যে ট্রিপল বন্ড থাকে এটা কি ভাঙা খুব কঠিন বা হাই এনার্জি দরকার? নাইট্রোজেন ইজ অলমোস্ট অ্যান ইনার্ট গ্যাস as N involved reaction require extreme conditions such as high temperature, আর all of the above, option D। এর আনসার কি হবে? এর আনসার হবে অপশন ডি, দ্যাট ইজ অল অফ দ্য অ্যাবাভ। প্রত্যেকটাই কিন্তু এখানে ঠিক। অপশন এতে যেটা বলা হয়েছিল যে হ্যাঁ নাইট্রোজেন কিন্তু ডিরেক্টলি প্লান্টসরা অ্যাটমসফিয়ার থেকে ইউজ করতে পারে না, হাই এনার্জিও দরকার তাদের ট্রিপল বন্ড ভাঙার জন্য। আর সিটা বলা হচ্ছে যে নাইট্রোজেন ইজ অলমোস্ট অ্যান ইনার্ট গ্যাস অ্যাজ an involved reaction requires extreme condition but high temperature is required in this process. Next, last question number 10. The major enzymes involved in biological nitrogen fixation are, এর মধ্যে কোনটাতে মানে কোন মেজর এনজাইম ইনভলভড এই বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশনের জন্য? অপশন এ বলছে নাইট্রোজিনেজ অ্যান্ড হেক্সোকাইনেজ, অপশন বি নাইট্রোজিনেজ অ্যান্ড হাইড্রোজিনেজ, option C nitrogenase and hydrolysis, and option D nitrogenase and peptidase। কি হবে এর আনসার? এর আনসার হবে অপশন বি, দ্যাট ইজ নাইট্রোজিনেজ অ্যান্ড হাইড্রোজিনেজ। ঠিক আছে। আগের দিনের ক্লাসে বলেছিলাম যে বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন কিন্তু একটা এনজাইমের থ্রুতে হয়, সেই এনজাইমটা হচ্ছে নাইট্রোজিনেজ। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর তোমরা এই আনসার্সগুলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাতে পারো, আর কার কত স্কোর হলো সেটাও কিন্তু জানাতে পারো আউট অফ 10। থ্যাংক ইউ।